ইতিমধ্যে মেঘ শুরু হয়ে গেছে, আর এই যে এইখানে এখনো রোদ আছে। ওয়াও, দিস ইজ লাইফ, দিস ইজ লাইফ। তো এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে, বাট একটু মুভ করলে ট্রি হাউসটা মুভ করতেছে, এইটা ভয় লাগতেছে। একদম পুরা বান্দরবানটাই দেখা যাচ্ছে এখান থেকে। এখন একটা সাধারণ কম্পারিজন সবসময় চলে যে কোন জায়গাটা বেস্ট, মিরিঞ্জা, সুখিয়া নাকি মারায়ন্তং। হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আমি আছি এখন চিয়াং রোডে, আর আজকে আমার গন্তব্য হচ্ছে বান্দরবানের আলীকদম। তো সেক্ষেত্রে আমাকে প্রথমে যেতে হবে চকরিয়া পর্যন্ত, আর এখান থেকে চকরিয়ার বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 900 টাকা। তো চলেন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। গুড মর্নিং গুড পিপল, মাত্র বাজে হচ্ছে 7টা, আর এখনই বাস থেকে নামলাম। আর এখন আমি আছি হচ্ছে চকরিয়া বাস টার্মিনালে। আমি এখন দাঁড়িয়ে আছি চকরিয়া আলীকদম টিকিট কাউন্টারে। এখান থেকে লোকাল মাহিন্দ্রায় করে আলীকদম পর্যন্ত যাওয়া যায়, সেক্ষেত্রে ভাড়া পড়ে হচ্ছে 110 টাকা। তবে এই লোকাল মাহিন্দ্রা অনেকটা ঘিঞ্জি হয়, এখানে 3 জনের জায়গায় 4 জন বসতে হয়, অনেক চাপাচাপা হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে 1.5-2 ঘন্টার জার্নিতে এইটা একটু কষ্টদায়ক। এখান থেকে প্রতি ঘন্টায় আলীকদমগামী লোকাল বাস মাতামুহুরি ছেড়ে যায়। সো সেক্ষেত্রে ভাড়া পড়ে হচ্ছে 90 টাকা করে জন প্রতি। তবে আমার কাছে মনে হয় লোকাল মাহিন্দ্রা থেকে লোকাল বাসটা বেশি কমফোর্টেবল, কারণ হচ্ছে লোকাল বাসে এত ঘিঞ্জি না, এক সিটে একজনই বসতে হয়। বাট মাহিন্দ্রার মধ্যে 3 জন বা 2 জনের সিটে 4 জন বসতে, এটা খুবই ঝামেলার। দ্যাটস ওয়াই আমি চিন্তা করতেছি এখন বাসে করেই অ্যাকচুয়ালি আলীকদম আবাসিক পর্যন্ত যাব। লোকাল বাসে করে আলীকদম পর্যন্ত যাচ্ছি। 8 থেকে 10 জনের একটা গ্রুপ হন, আপনারা চাইলে একটা রিজার্ভ চাঁদে গাড়ি ভাড়া করতে পারেন আলীকদম পর্যন্ত, সেক্ষেত্রে ভাড়া পড়বে হচ্ছে 2000 টাকার মতো। আর অবশ্যই যারা আলীকদম লামা ঘুরতে আসবেন তারা অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন, কারণ সামনে হচ্ছে ইয়াংসা আর্মি ক্যাম্প, সেখানে এগুলো জমা দিয়ে দেন লামা অথবা আলীকদম ঢুকতে হয়। চকরিয়া আলীকদম রাস্তাটা অনেক জোস, বাসের মধ্যে বসে ঠিকঠাক মতো দেখতে পারতেছিলাম না, এই জন্য বাসের একদম সামনে চলে আসছি একদম অ্যাকচুয়াল ভিউ দেখার জন্য। প্রায় 1 ঘন্টার বাস জার্নির পরে চলে আসছি হচ্ছে আলীকদম আবাসিক এলাকায়। তো এই আলীকদম আবাসিকে বিভিন্ন হোটেল পেয়ে যাবেন, এর মধ্যে ইয়াসিন ভাইয়ের হোটেল, সাদ্দাম ভাইয়ের হোটেল খুব ফেমাস। তো এই সব হোটেল থেকে ওইখানে রাতে ক্যাম্পিং করার জন্য বিভিন্ন প্যাকেজ পাওয়া যায়, আপনারা চাইলে সেই প্যাকেজগুলো নিতে পারেন। আলীকদম আবাসিক হতে মারায়ন্তকের নিচ পর্যন্ত যাইতে পায়ে হেঁটে সময় লাগে হচ্ছে 20 মিনিট। আপনি চাইলে অটোতেও যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। তো প্রথমে এখন আমরা নাস্তাই করব, নাস্তা করে দেন হচ্ছে মারায়ন্তকের উদ্দেশ্যে রওনা দিব। সকালের নাস্তা করতে বসছি, ওরা পরোটা খাচ্ছে, ডিম ভাজা খাচ্ছে, আর হচ্ছে ডাল খাচ্ছে। আমি ভাত নিছি, কারণ কোথাও ঘুরতে গেলে অ্যাকচুয়ালি আমি ভাজা ভরা অ্যাভয়েড করা ট্রাই করি, সো এই জন্য আমি ভাত নেওয়া। জনপ্রতি 80 টাকায় আমাদের সকালের নাস্তা শেষ। এখন যাব হচ্ছে অটো ভাড়া করতে, অটোতে করে চলে যাব মারায়ন্তংয়ের একদম নিচ পর্যন্ত। অটো আমাদেরকে এখানেই নামাই দিছে। এটা হচ্ছে একটা আদিবাসী পাড়া, যেটার নাম হচ্ছে শিলবুনিয়া পাড়া। এখানে মূলত মারমাদের বসবাস। মারমারা আসছে হচ্ছে 1000 বছর আগে, বহু বছর আগে। মারমারা মূলত মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে আসছিল, আর এদের প্রধান ভাষা হচ্ছে বার্মিজ ভাষা। আর মারমা শব্দটা হচ্ছে বার্মিজ, যার অর্থ হচ্ছে মানুষ। শিলবুনিয়া পাড়ার ঠিক পাশে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার নাম হচ্ছে শিলবুনিয়া ঝর্ণা। এখান থেকে মেবি 10 থেকে 15 মিনিট সময় লাগে, স্থানীয়রা বললো। তো যাই, ঝর্ণা থেকে আসি। এখানে প্রচুর পাথর বিছানো। তো এই পাথরকে মূলত শিল বলা হয়। আর এইখানে এত এত পাথর বিছানো আছে, মনে হচ্ছে যে কেউ পাথর বুনন করে রাখছে। সেখান থেকে এর নামকরণ করা হয়েছে শিলবুনিয়া পাড়া।
ওরা বলছে মনে হয় 20 মিনিটের মতো লাগবে। 30 মিনিট হাইটে ফেলছি, এখন ঝর্ণা দেখা পাই নাই। আসলে মেবি ওরা স্থানীয়, তাই ওদের কাছে সময় লাগে 20 মিনিট, আমাদের কাছে তো আরো বেশি সময় লাগতে পারে, বুঝতেছি না। এখন অনেক কষ্ট লাগতেছে, হোপফুলি ঝর্ণা দেখার পরে সেই কষ্টটা চলে যাবে। আর এই যে এত কষ্ট করার পরে ঝর্ণা দেখা, ওইটার যে লোভ, ওইটাই সামলাতে পারি নাই। দ্যাটস ওয়াই 30 মিনিট যাবৎ এই পাহাড়ের মধ্যে দিয়ে, পাথরের মধ্যে দিয়ে হাঁটতেছি। হোপফুলি শিলবুনিয়া ঝর্ণা আমাকে হতাশ করবে না। শিলবুনিয়া ঝর্ণার আপার স্ট্রিমে চলে আসছি। ওয়াও, 2 পাশ থেকে পানি পড়তেছে, পানির ফ্লো অনেক বেশি। মানে পাহাড় দেখতে আইসা ঝর্ণার এমন সৌন্দর্য দেখবে না, কল্পনা করতে পারি নাই। ওয়াও, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি কি বলবো। অ্যাকচুয়ালি আমি একদম স্পিচলেস হয়ে গেছি। শিলবুনিয়া ঝর্ণার সৌন্দর্য উপভোগ করা শেষ। এখন আমরা আবার ব্যাক করবো, যাবো হচ্ছে সেই মারায়নতংয়ের নিচ পর্যন্ত। তারপর সেখান থেকে আমাদের অ্যাকচুয়াল ট্রেকিং শুরু হবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে মারায়নতংয়ের চূড়ায় যেতে। মারায়নতং পাহাড়ের নিচে আছি। এখান থেকে মূলত মারায়নতং পাহাড়ের ট্রেকিং শুরু আমাদের। এখান থেকে মারায়নতং পাহাড়ের চূড়া দেখা যায়, ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, মূলত ওইখানে আমরা যাব। এখান থেকে ট্রেকিং শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। পাহাড়ের নিচ থেকে একদম চূড়া পর্যন্ত যাইতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। চাইলে এখানে বাইক দিয়ে ওঠা যায়। তো বাইক দিয়ে যদি ওঠেন তাহলে জন প্রতি ভাড়া পড়বে 200 টাকা। আর 2 জন যদি এক বাইকে ওঠেন তাহলে খরচ পড়বে 2 জনের জন্য 300 টাকা। এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 1640 ফিট। আর পথের হিসাবে প্রায় 5 কিলোমিটার পথ ট্রেকিং করতে হবে। আর এই 5 কিলোমিটার পথের মধ্যে প্রায় 5টা খাড়া ঢাল আছে। আর এর মধ্যে একটা ডাল তো প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো চলেন উঠি। সে বাইক দিয়ে ওঠার অপশন আছে, বাট বাইক দিয়ে উঠলে এই যে পিছনের যে ভিউগুলো, এগুলো মিস হয়ে যাবে। সো পাহাড়ে আসছি, পাহাড়ের সৌন্দর্য যদি মিস হয়ে যায় তাহলে তো কোনো মানেই নাই। দ্যাটস ওয়াই ট্রেকিং করে করে আস্তে আস্তে উপর দিকে ওঠা, পাহাড়ের যে চ্যালেঞ্জ জানায় সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা। আমার কাছে এটাই মনে হয় পাহাড়ের অ্যাকচুয়াল সৌন্দর্য। অনেক খাড়া একটা পথ পাহাড়ের উপর দিকে উঠতেছি, ক্যামেরা আসতেছে না, নিচের দিকে ঘুরে দেখা যায় কতটুকু ঢালু। জো হচ্ছে আমাদের গাইড, একদম নিচ থেকে আমাদের সাথে সাথে আসতেছে, কিছু বলতেছে না, শুধু আমাদের সাথে আমরা যখন থামতেছি ও থামতেছে, আবার আমরা যখন হাঁটতেছি ও হাঁটতেছে। বিশ্বস্ত গাইড। চল। অলমোস্ট 50 মিনিট যাবত হাঁটতেছি, খুব বাজে অবস্থা হয়ে গেছে, না বিশ্বাস উঠে গেছে। অন্যান্য পাহাড়ের থেকে এই পাহাড়ের পার্থক্যটা হচ্ছে এটা একদম নিচ থেকেই খাড়া। অন্যান্য পাহাড় তো একটু খাড়া থাকে, একটু সমান থাকে, সমতল থাকে, একটু খাড়া থাকে, এটা একদম খাড়া। দ্যাটস ওয়াই কষ্ট বেশি হচ্ছে। তবে রাস্তা যেই খাড়া, তাতে 100 সিসি বাইকের মাধ্যমে ওঠা আরও রিস্ক মনে হয় আমার কাছে। তো চয়েস আপনার, আপনি রিস্ক নেবেন
নাকি পরিশ্রম বেছে নেবেন। সো আমি পরিশ্রম বেছে নিয়েছি, নিজের সামর্থ্যকে আরও একবার চ্যালেঞ্জ জানাইছি। হাঁটতে হাঁটতে পাহাড়ের গায়ে আরও একটা পাড়ার সামনে এসে দাঁড়াইছি। এটা হচ্ছে মূলত মুরং পাড়া। পাহাড়ের নিচে যেটা রেখে আসছে সেটা হচ্ছে মারমা পাড়া, আর এটা হচ্ছে মুরং পাড়া। ধারণা করা হয় মুরংরা আসছে হচ্ছে মিয়ানমার আর চীন থেকে, আর এদের মূল জীবিকা নির্বাহের উপায় হচ্ছে জুম চাষ করা। খায় হুম হুম হুম। এটা হচ্ছে সেই বিখ্যাত বটগাছ। যারা ট্রেকিং করে মারায়ন্তকে চূড়ায় যায় তারা অবশ্যই এখানে রেস্ট করতেই হবে, বাধ্যতামূলক। সো সেই ধারা অব্যাহত রেখে আমরা এখানে রেস্ট করলাম। এবার বাকি পথটুকু পাড়ি দিব আর কি। ফাইনালি 1 ঘন্টা 20 মিনিট ট্রেকিংয়ের শেষে চলে আসছি মারায়ন্তকের ক্যাম্প সাইটে। এখানে মূলত ক্যাম্পিং করা হয়, এখানে তাঁবু টানানো হয়। তো আমরা আজকে ক্যাম্পিং করব না, আমরা থাকবো হচ্ছে ট্রি হাউসে। সো এখন ট্রি হাউসের দিকে যাব। পাহাড়ের চূড়ায় একটা ছোট দোকানও আছে, এখানে হালকা নাস্তা সব কিছুই পাওয়া যায়, চা পাওয়া যায়, পানি পাওয়া যায়, বিস্কিট আছে, চিপস আছে। তো বিকালে হালকা নাস্তার জন্য এই দোকান হইতে পারে যক্ষের দন। ক্যাম্প সাইটের একটু উপরেই হচ্ছে পাহাড়ের চূড়া। আগে পাহাড়ের চূড়াতেই ক্যাম্পিং করা যেত, এখন সেখানে ক্যাম্পিং করার পারমিশন নাই, তাই হচ্ছে পাহাড়ের চূড়ার একটু নিচে যে খোলা জায়গাটা আছে সেখানে ক্যাম্পিং করতে হয়। তো আমাদের প্রথমে ক্যাম্পিং করার প্ল্যানই ছিল, পরে এখানে ট্রি হাউস আছে সেটা জানার পর আর লোভ সামলাতে পারি নাই। সো এখন ট্রি হাউসের দিকে যাচ্ছি। তো ক্যাম্প সাইট থেকে আরও একটু উপরের দিকে উঠতে হবে, তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি। কী যে একটা অসাধারণ অনুভূতি হচ্ছে, এক পাশ দিয়ে পাহাড় উঠে গেছে, জুম চাষ হচ্ছে এখানে, আর আরেক পাশ দিয়ে একদম ঢাল নেমে গেছে। এই যে একদম পুরা বান্দরবানটি দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ। ক্যামেরায় কতটুকু আসতেছে বোঝা যাচ্ছে না, বাট চোখ দিয়ে যা দেখা যাচ্ছে ওর দিট। ওয়াও, উঁচু উঁচু পাহাড়, মাতামুহুরী নদী, মেঘের খেলা, ওই যেখানে বৃষ্টি হচ্ছে সাদা, যেখানে ওইখানে বৃষ্টি হচ্ছে, আর এখানে আবার বৃষ্টি হচ্ছে না, ওই যে ওইখানে রোদ। ওয়াও, মানে এগুলা যে এই দৃশ্যগুলা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নাই, জাস্ট দেখা যাওয়া ছাড়া আর মুগ্ধ হওয়া ছাড়া। আমরা আমাদের যেই মারায়ন্তং ভ্যালি সেখানে চলে আসছি, আর আমাদের যেই ট্রি হাউস ওই যে উপরে, আরও একটু উপরের দিকে করতে হবে। ওই যে আমাদের ট্রি হাউস, ওইখানে মূলত আমরা থাকবো। বাট ওইখানে ওয়াশরুম কিংবা গোসলের ব্যবস্থা নাই। ওয়াশরুম কিংবা গোসলের ব্যবস্থা হচ্ছে আর একটু নিচে নামতে হবে আমাকে। এই যে ওয়াশরুম আর গোসলের ব্যবস্থা হচ্ছে এই দিকে। তো চলে নাকি ওয়াশরুম আর গোসলের ব্যবস্থাটা দেখে আসি। এখানে 2টা ওয়াশরুম আছে,
আর এখানে হচ্ছে একটা ড্রাম আছে পানির, ওইখানে একটা পানির ট্যাঙ্ক আছে। সো এখানেই মনে হয় গোসল করতে হবে, এখানে দাঁড়ায় গোসল করতে হবে। আর হচ্ছে এখানে পানি, ওইখানে হচ্ছে ওয়াশরুম। বাট ঝামেলা হচ্ছে আমাদের ট্রি হাউস হচ্ছে ওই যে ওই দূরে, রাতের বেলা ওইখান থেকে নাইমা এইখানে যদি ওয়াশরুমে যাইতে হয় তখন কি অবস্থা হবে সেটা ভাবতেছি। পুরো টিম নিয়ে আসতে হবে ওয়াশরুমে। এখানে এই যে এখানে একটা জুমঘর আছে, ওইখানে একটা জুমঘর আছে, আর এইখানে একটা জুমঘর আছে। মোট 3টা জুমঘর আছে, আর হচ্ছে একটা ট্রি হাউস আছে। আর এইখানে হচ্ছে একটা সুন্দর ভিউ পয়েন্ট বানানো বাঁশ দিয়ে। গোসল করে ফ্রেশ হইলাম, এখনও হচ্ছে ট্রি হাউসে যাই নাই। এই যে মারায়ন্তং ভ্যালির ওদের একটা রেস্টুরেন্ট আছে ছোট, এখান থেকে একেবারে লাঞ্চ করে দেন ট্রি হাউসের মধ্যে যাব। এর মধ্যেই এইদিকে আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ওইদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এদিকে আসতেছে। এখানে বসে খাবো, সামনে হচ্ছে পাহাড়, ইতিমধ্যে মেঘ শুরু হয়ে গেছে। আর এই যে এইখানে এখনো রোদ আছে। ওয়াও, দিস ইজ লাইফ, দিস ইজ লাইফ। হ্যাঁ, থ্যাংক ইউ। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে কুয়াশাচ্ছন্নর মতো হয়ে গেছে। এগুলো কুয়াশা না, মূলত মেঘ। ওই মেঘ ভাসতে ভাসতে গায়ে এসে লাগতেছে। এখন এখানে বসেই লাঞ্চ করব। এই জিনিসগুলা ভাবতেই ভালো লাগতো, এখন বাস্তবে ঘটতেছে। আমাদের দুপুরের খাবার চলে আসছে। দুপুরের খাবারে হচ্ছে ভাত, তারপর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস, আলু ভর্তা, ডাল, আর হচ্ছে ডিম ভাজা। ডিম ভাজাটা আমরা চাইয়ে নিছি। হ্যাঁ, মূলত ডিম ভাজা প্যাকেজের অন্তর্ভুক্ত না, প্যাকেজের অন্তর্ভুক্ত হচ্ছে ভাত, আলু ভর্তা, ডাল আর মুরগি। আমরা বলছি যে আমাদের এক্সট্রা করে ডিম ভাজা দিতে। দুপুরের খাবার শেষ, তারপর হচ্ছে রেস্ট করা শেষ। এখন আমরা ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রি হাউসে চেক ইন করবো। এই যে চলে আসছি ট্রি হাউসের সামনে। এই হচ্ছে আমাদের ট্রি হাউস, খুবই ছোট। এখানে দুটা জানালা আছে, এখান থেকে খুললে ঠিক এইরকম একটা ভিউ পাওয়া যায়। আবার এইটা যদি খুলি, এই যে এরকম একটা ফ্রন্ট ভিউ পাওয়া যায়। তো মজার ব্যাপার হচ্ছে এখানে এই ভিউটা আপনি শুয়ে শুয়ে এখানে পাওয়া যাবে। তবে ঘরটা এত ছোট, হাঁটাচলা করলে মুভ করতেছে। এই ট্রি হাউসের জন্য ভাড়া দিতে হয়েছে আমাদেরকে 2000 টাকা, যার মধ্যে খাবার ইনক্লুডেড না। খাবারের জন্য আবার আলাদা প্যাকেজ দিতে হয়েছে। জনপ্রতি খাবারের প্যাকেজ হচ্ছে 750 টাকা। সেক্ষেত্রে খাবারের মধ্যে তারা দিবে হচ্ছে লাঞ্চ, ডিনার, আর হচ্ছে পরদিন সকালে ব্রেকফাস্ট, আর সাথে নাকি সন্ধ্যাবেলা হালকা কিছু খাবারও দিবে। ট্রি হাউসের জানালা দিয়ে তাকিয়ে আছি, চারিদিকে বৃষ্টি পড়তেছে হালকা হালকা, আর হচ্ছে কুয়াশার মতো চারিদিকে ছেয়ে গেছে, মেঘে ছেয়ে গেছে আর কি। তো এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে, বাট একটু মুভ করলে ট্রি হাউসটা মুভ করতেছে, এইটা ভয় লাগতেছে। যাক, ভয়ের পরেই জয়। এই যে এখান থেকে এইরকম একটা ভিউ পাচ্ছি। ট্রি হাউস এমনভাবে দুলতেছিল আর এখানে থাকার সাহস হয় নাই, তো সেখান থেকে শিফট হয়ে একটা জুম করে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের আজকের পাহাড়ি ঘর, এই যে জুম ঘর, এই যে ভিতরের তোষক আছে, বালিশ আছে, আর হচ্ছে লাইটের ব্যবস্থা তো থাকার কথা। লাইট না, লাইট আছে কোথায়? ও আচ্ছা, এই যে এখানে
একটা লাইটের ব্যবস্থাও তারা এই যে করে দিছে। আপাতত আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট দুলতেছে না, ঘুমাইতে পারবো শান্তিতে। এটা হচ্ছে জুম ঘরের অবস্থা। আর জুম ঘর থেকে বাহির হইলে যে ভিউটা পাওয়া যায় সেটা দেখাচ্ছি। এই যে এরকম একটা ভিউ পাওয়া যায়। ওয়াও, এখনো বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, সামনে মাতামুহুরী নদী, আর এইখানে আমি জুম ঘরের মধ্যে শুয়ে আছি। প্রচণ্ড টায়ার্ড, লাঞ্চে হয়ে গেছে, এখন একটু রেস্ট করবো। দেন রেস্ট করার শেষে একটু ঘুমাবো, দেন উঠে আরেকবার সাইট সিইংয়ে বের হবো। গুড আফটারনুন, মাত্রই ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 5:40। উঠে বুঝলাম বাইরে এতক্ষণ ভালোই বৃষ্টি হয়েছে, ঘুমের কারণে সেটা বুঝি নাই। সো ভাবছিলাম মারান্তঙ্গের চূড়ায় যাব, চূড়ায় গিয়ে হচ্ছে সূর্যাস্ত দেখব, বাট আকাশে সূর্যই নাই, তো সেজন্য মারান্তঙ্গের চূড়ায় যাওয়ার প্ল্যান বাদ দিছি। আর বৃষ্টির কারণে রাস্তা স্লিপারি হয়ে আছে, এই জন্য এখন আর মারান্তঙ্গের চূড়ায় যাব না। ইনশাল্লাহ কালকে যদি ওয়েদার ভালো থাকে দেন মারান্তঙ্গের চূড়ায় গিয়ে দেন বাকি সাইট সিইং করবো। বাট এখন বৃষ্টির পরে চারিদিকে যে মেঘ উঠতেছে, ওয়াও, এইটা জোস লাগতেছে। তো আপাতত এখানে থেকেই মেঘ আর পাহাড়ের খেলা দেখবো, মেঘ দেখবো, পাহাড় দেখবো, আর একটা সেরা বিকাল কাটানোর ট্রাই করব। মাত্র 6টা বাজে, এখনো সন্ধ্যা নামতে আরো 1 ঘন্টা বাকি, বাট চারিদিকে কুয়াশায় ভরে গেছে। মূলত মেঘ, আমরা মূলত মেঘের মধ্যেই আছি। এই অনুভূতিটা জোস, মানে বলতে পারতেছি না, অ্যাকচুয়ালি আমার ভাষা নাই। একটু আগেও দেখা যাচ্ছিল নদী, দেখা যাচ্ছিল পাহাড় দেখা যাচ্ছিল, এখন পুরো জায়গাটা একদম মেঘে ছেয়ে গেছে। একদম চারিদিকটা মেঘে ছেয়ে গেছে। আমাদের জুম করে হচ্ছে ওইদিকে, ওইখান থেকে আমরা এখানে আসছি হাইটা, বাট এখানে আসার পর পেছনে তাকাই দেখি মেঘে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওয়াও, দেখে মনে হবে সন্ধ্যা হয়ে গেছে, বাট সন্ধ্যা হয় নাই, আরও প্রায় 40 মিনিটের মতো বাকি আছে। পিছনে মেঘে পুরো ঢেকে গেছে। তো এখন একটা সাধারণ কম্পারিজন সবসময় চলে যে কোন জায়গাটা বেস্ট, মিরিঞ্জা, সুখিয়া নাকি মারায়ন্তং। যদি কম্প্যারিজনের ব্যাপারটা আসে তাহলে মারায়ন্তংয়ের সাথে মিরিঞ্জা আর হচ্ছে সুখিয়া, হ্যাঁ, এটা টিকবেই না। কারণ হচ্ছে মিরিঞ্জা আর হচ্ছে সুখিয়া, এই দুইটা ভ্যালি হচ্ছে মোটামুটি একটু ফেসিলিটিস বেশি, পানি আছে, তারপর হচ্ছে খুব সহজে ওঠা যায়। এই দুটো যদি আমরা বাদ দিই, বাকি থাকলো যে প্রকৃতি, মেঘ, তাইলে মারায়ন্তংয়ের সাথে মিরিঞ্জার সুখিয়া কখনোই পারবে না। মারায়ন্তং মিরিঞ্জা এবং সুখিয়া থেকে 10 গুণ বেটার। ফাইনালি মারায়ন্তংয়ের সন্ধ্যা নেমে গেছে। তো আমরা ভাবছিলাম আমাদের সন্ধ্যার নাস্তা দিবে, প্যাকেজে এরকমটাই বলছিল, বাট সন্ধ্যা নাস্তা তারা আমাদেরকে দেয় নাই। সো আমরা নিজেদের টাকায় চিপস, তারপর হচ্ছে বিস্কিট, এগুলো কিনে খাই নিছি। আর রাতে মেবি আমাদেরকে বারবিকিউ চিকেন দিবে আর হচ্ছে 3 পিস পরোটা দিবে। সো এখন আমরা সন্ধ্যায় এই যে বাইরে মাচাঙের মধ্যে এই কম্বল বিছায় বসে বসে সন্ধ্যা দেখতেছি। তারা দেখার জো নাই, কারণ আকাশটা মেঘলা, আকাশে তারা আছে, আকাশে তারা নাই। সো এখানে বসে বসে সন্ধ্যা দেখি, অন্ধকার দেখি। আমরা রিসোর্টের রেস্টুরেন্টে আসছি রাতের খাবার খাইতে। এখানে হচ্ছে লাইটটা নাই, এখানে হচ্ছে 4 পিস পরোটা, চিকেন আর হচ্ছে 2 পিস সস। এখন এটা খাই, লাইট কম এই জন্য ভালো আসতেছে না, আর খাবো, খেয়ে আবার আমরা আমাদের জুম করে ফেরত যাবো। ডিনার করা শেষে আমরা আরও 2 ঘন্টা আড্ডা দিছি, দেন আবার জুম করে ফেরত আসছি। এখন ঘুমাবো, দেখা হবে কালকে সকালে। গুড নাইট, গুড মর্নিং গুড পিপল। এখন বাজে হচ্ছে 5:10, মাত্রই ঘুম থেকে উঠলাম। আর হচ্ছে এখন বসে বসে সূর্যোদয়ের অপেক্ষা করব। পিছনে আকাশ লাল হয়ে গেছে, সূর্য উঠতেছে, আর ওই যে মেঘ জমতেছে ওটাও দেখা যাচ্ছে। সময়ের সাথে সাথে হয়তো মেঘ বাড়বে, তো সূর্যোদয়ের জন্য অপেক্ষা করব। আর অপেক্ষা করব মেঘ কতক্ষণে বাড়ে সেটা দেখার জন্য।
6টা বেজে গেছে, সূর্য অলরেডি উঠে গেছে। এখন মেঘ খুব একটা জমে নাই, কারণ হচ্ছে রাতভর বৃষ্টি হয়েছে তো, আর হচ্ছে বাতাস আছে, এর জন্য মেঘ জমার সুযোগ পায় নাই। তো এখন যাব হচ্ছে সেই মারান্তঙ্গের চূড়ায়, যেখানে কালকে বিকালে যাওয়ার কথা ছিল, যাইতে পারি নাই বৃষ্টির জন্য। তো এখন মারান্তঙ্গের চূড়ায় যাব, গিয়ে সেখান থেকে আশেপাশে যে প্রকৃতি কীরকম দেখা যায় সেটা দেখব। চলে আসছি মারান্তঙ্গের চূড়ায়। এখানে একটা বুদ্ধদের উপাসনালয় আছে, যেটা এই জায়গাটাকে আরও মহিমান্বিত করে তুলছে। এই যে মারান্তঙ্গের চূড়ায় সকল পাহাড় দেখা যাচ্ছে আমার নিচে, মাতামুহুরী নদী আছে। ওয়াও! খেয়াল করে দেখবেন, এই গৌতম বুদ্ধের মূর্তি বা বুদ্ধ উপাসনালয়ে যে মূর্তিগুলো স্থাপন করা হয় সেগুলো অনেক বিশাল আকার হয় এবং অনেক উঁচুতে উঁচুতে রাখে তারা। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে বুদ্ধরা বিশ্বাস করে যে যদি গৌতম বুদ্ধের মূর্তি অনেক উঁচুতে স্থাপন করা হয় তাহলে সেটার যে প্রশান্তির যে ছায়া আছে সেটা সারা এলাকায় বিস্তার করে। ফলে কি হয়, ওই গৌতম বুদ্ধের আশীর্বাদ সম্পূর্ণ এলাকা পায়। এর জন্য ওরা এই মূর্তিগুলা অনেক উপরে উপরে স্থাপন করে, পাহাড়ের উপরে স্থাপন করে। এখানে একটা বিশাল বট গাছ আছে। ধারণা করা হয় এই বট গাছের বয়স হচ্ছে 50 থেকে 70 বছর। একদম প্রথম যখন মারান্তঙ্গে ক্যাম্পিং শুরু হয় বা মানুষ জানতে পারে যে মারান্তঙ্গে ক্যাম্পিং করা যায়, তখন এখানেই ক্যাম্পিং করা যাইতো। বাট এখন এখানে ক্যাম্পিং করা নিষেধ। যখন এখানে মানুষ ক্যাম্পিং করতো তখন এই বট গাছের মধ্যে হ্যামাক লাগে, সেখানে শুয়ে শুয়ে প্রকৃতি দেখতো। ওইটা আরও বেশি জোশ ছিল। মারান্তঙ্গের চূড়ায় মাত্র আমরা 3 জন। হ্যালো জাওয়াদ, সাব্বির। মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের প্রাইভেট পাহাড়, মানুষজন একদমই নাই। আমরা 3 জন একদম সকাল থেকে এখানে। এর জন্যই মূলত আমি উইকেন্ড ছাড়া আসি এখানে, যে শুক্র শনি ছাড়া যদি এখানে আসা যায় তাহলে মোটামুটি একটু ভিড় কম পাওয়া যায়। আর যদি ভিড় কম থাকে তাহলে শান্তশিষ্ট একটা সুন্দর প্রকৃতি উপভোগ করা যায়। মারান্তঙ্গের চূড়া ঘোরা শেষ, এখন চলে যাব আমাদের সেই রিসোর্টে, আমাদের সেই জুম করে সেখানে গিয়ে নাস্তা করব। নাস্তা করার পরে দেন চেক আউট করব। আমরা আমাদের রেস্টুরেন্টে ফেরত আসছি। আমাদের সকালে নাস্তা দিয়ে দিছে। এটা হচ্ছে ধোয়া ওঠা ভুনা খিচুড়ি, সাথে হচ্ছে ডিম ভাজা, আর আমারটা হচ্ছে সিদ্ধ ভাজা। আমি এটা বলছিলাম যে আমারটা সিদ্ধ রাখতে। সাথে স্পেশাল পাহাড়ি বাঁশকরল। খেয়ে দেখি টেস্ট কীরকম। আমাদের মারান্তং ঘোরা শেষ আজ, তবে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ভাই আমার কাছে আছে আপনার তাবুর প্যাকেজ আছে, আপনার জুমঘরের সব ইয়ে আছে। আমি জুমঘরের ইয়েও করি। তাবুতে হলে আপনার 900 টাকার মধ্যে সব কিছু হয়ে যাবে। দুপুরে খাবার, সন্ধ্যায় মুড়ি মাখা, রাতে বারবিকিউ, তাবু, কম্বল, বালিশ, সকালের নাস্তা, পানি, আর বারবিকিউর জন্য লাকড়ি, সাথে একজন গাইড, সব আমিই করব। আর তাবুর জন্য এটা আমি প্যাকেজ দিই। আর জুমঘরের জন্য শুধু জুমঘরের টাকাটা আমি আলাদা করে নিই, আর খাবার প্যাকেজটা আমি নিই। খাবার প্যাকেজটা হচ্ছে 800 টাকা করে। ওইখানে দুপুরে খাবার, সন্ধ্যায় মুড়ি মাখা, আর রাতে বারবিকিউ, সকালে ডিম খিচুড়ি, এসব আমার প্যাকেজে হয়।
আর সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি সবাইকে।